তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন আজকের এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন। আজকে আমরা এই দুজন অতিথির কাছ থেকে আলোচনা শুনব, তফসিল ঘোষণাতেই কি মিলবে রাজনৈতিক স্বস্তি, এ বিষয়ে আলোচনা শুনব। দর্শক, জানিয়ে রাখি আজকে দুজন ছাত্র উপদেষ্টা, এই গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা ছিলেন। কিছুদিন আগে একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মাহফুজ আলম। আজকে আরও 2 জন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, এই 2 জন পদত্যাগ করেছেন। এই 2 জন পদত্যাগ করে আসলে তারা ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশ নেবেন নিশ্চয়ই কোনো না কোনো দলের হয়ে। তবে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই এবং তাদের পক্ষ থেকেও বলা হয়নি তারা কোন দলের হয়ে নির্বাচন করবেন। তফসিল আগামীকালকে ঘোষণা হবে, দৈবিক যদি কিছু না ঘটে। তফসিল ঘোষণায় কি আসলে রাজনৈতিক স্বস্তি মিলবে কিনা, এ বিষয়ে আমরা অতিথিদের কাছ থেকে আলোচনা শুনব। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং বিষয় শুনলেন, তফসিল ঘোষণায় কি মিলবে রাজনৈতিক স্বস্তি। আসলে তফসিল আগামীকালকে ঘোষণা হবে, দৈবিক যদি কিছু না হয়। আপনি কি মনে করেন রাজনৈতিক সমাধান বা স্বস্তি আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণা করবে কালকে, এটা তো স্বাভাবিক, নির্বাচনী প্রক্রিয়ার একটা অংশ। আর এটা হলো বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত একটা ইলেকশন, বিশেষ করে যে টার্মোয়েল সিচুয়েশনটা পার হয়েছে 5ই আগস্ট। বাট ইনফ্যাক্ট যদি আপনি আমাকে বলতে বলেন 5ই আগস্টের পর আমরা যেই জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটায় আছি, মানে আমরা একটু আগাতে পারি, এক চুল আগানো হয়নি। আপনি বলেন যে সংস্কার, আমরা সংস্কার কমিটি, ঐক্যমত্য ইত্যাদি, কোনোটা কি এফেক্টিভ কিছু হয়েছে? ডকুমেন্টারি কিছু হয়েছে? ফাইনালি গিয়ে দাঁড়ালাম কোথায় আমরা? জুলাই সনদের আইনি ভিত্তি, মানে সবগুলোকে একত্র করে একটা জায়গায় গেলাম, জুলাই সনদের আইনি ভিত্তি। সেটা কি দিয়ে হবে? গণভোটের মাধ্যমে। আর গণভোটটা কি কবে হবে? একই দিনে যদি গণভোট, যে কথা আমি আগেও বলছি এখনও বলি, একই দিনে যদি গণভোট এবং সংসদ নির্বাচন হয়, অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদরা এখনও বলেন সংবিধানের মধ্যে আছেন, ওই সংবিধানে চলছেন। আপনি বলেন তো ভাই, যদিও অ্যাঙ্কার সাহেবের প্রশ্ন করা যায় না, তবু আমি বলি আমাদের যে সংবিধানটার কথা বলে তাতে কি বলা আছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে? এরকম কোনো কিছু বলা নাই। তাহলে আমি কিসে যাচ্ছি কিসে? না, কিন্তু জরুরি যখন প্রয়োজন হয় না, ওই বিতর্কে আমি যাচ্ছি না, ওই বিতর্কে আমি যাচ্ছি না, এটা পুরনো। এখন আপনি একই দিনে যদি করেন, কোনটার রেজাল্ট আগে দিবেন? একসাথেই হবে। একসাথে মানে একই দিনে গণভোট বিজয় হলো। আচ্ছা, এইবার আসেন যে নির্বাচনের নিশ্চয়তা বা আমরা যাচ্ছি কোথায়। আমি আপনার একটা 2 মিনিটও লাগবে না, একটা কথা বলি। বহির্বিশ্বে গেলে একজন তার শরীর চেক আপ করাইতে, তো যেদিন আসবেন ফেরত ঢাকায়, তার আগের দিন বডি চেক আপ করাইলেন খুব দামি এলাকায়, দেশের নাম বলে লাভ নাই। সেই দামি এলাকায় গিয়ে সব চেক আপ করানোর পর কনফার্ম করে দিল আপনার কিডনি, লিভার, হার্ট, চোখ, দাঁত, কান, নাক, কোথাও কোনো সমস্যা আপনার নাই। পরদিন সে ফ্লাই করবে ঢাকায়, আসলো, বোর্ডিং পাস নিল, ইমিগ্রেশন ক্রস করলো, প্লেনে উঠবে, বসে রয়েছে, ওই চেয়ারে বসে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অথচ তার সমস্ত রিপোর্ট ভালো, সব কিছু কইরা পারে। এটার মানে হচ্ছে এই, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না, এটি স্বাভাবিক। আর আমাদের যে টার্মোয়েল সিচুয়েশন এখন চলতেছে, তাতে আপনি দেখেন তো, নির্বাচনের সময় মানুষ বলে কি, আমরা ক্ষমতায় গেলে কি করব, আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের অর্থনৈতিক, এই সব আলাপটা করে। আমাদের এখানে আলাপ হচ্ছে কি, কেউ বলতেছে ওরা ধর্মের ব্যবসা করে, আবার ধর্মের ব্যবসা যারা করে তারা বলতেছে যে কারা মানে খুব দ্রুত নির্বাচনের আগে তসবি দানা নিয়ে হাঁটা শুরু করে, সেটা আমাদের মনে আছে। তো এই আলাপ চলতেছে। তো এই আলাপ তো কোনো
নির্বাচনী আলাপ না, মনে হয় যে একে অপরকে ঘায়েল করার আলাপ। 1, 2 আসেন তফসিল কালকে দিবে বা পরশু যখনই দিবে। আজকে আপনি যদি ব্যারিস্টার ফুয়াদ, আমি বারবার বলি একটা কথা, ব্যারিস্টার ফুয়াদ কয়টা ভোট পাবে আমরা জানি না, তবে বিজয় লাভ করার মতো কোনো ভোট পাওয়ার তার কোনো অবস্থান আজকে পর্যন্ত নাই। কিন্তু সে তার এলাকায় যাওয়ার পর তার পরিস্থিতিটা কি হইল? আচ্ছা, জামাতের একজন ভদ্রলোক বলতেছে পুলিশ তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, ইত্যাদি ইত্যাদি ধরনের। এবার জান্নাতে একটাই প্রতীক থাকবে। হ্যাঁ, এইসব কথাবার্তা। মানে এই যে সব কিছু যদি আপনি মিলান, জান্নাতের প্রতীক মনে করেন তার অন্য স্ট্যান্ড, অন্য স্ট্র্যাটেজি, মানুষের কাবু করা, ধর্মীয় ব্যাপারে কাবু করা, সেটা আর একটা চ্যাপ্টার। কিন্তু আপনি কি লেভেল প্লেইং ফিল্ড আছে? কিংবা কোনো দায়িত্বশীল দল বলছে আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ড আছে? কেউ বলছে? সবাই কনফিউজড। বলছে কি না কেউ কিন্তু বলেনি। একজনে বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু অন্য কোনো দল এই সিনায় বল নাই যে আইসা বলবে আমরা নিশ্চিত করে দিচ্ছি লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনি যখন বলতে পারেন না, আর একজন যখন বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি নির্বাচনে যাচ্ছেন কিভাবে? পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন নাকি পৃথিবীর জঘন্যতম নির্বাচন উপহার হবে? ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক তো সবই। আপনি যদি জঘন্যতম নির্বাচন হয় সেটাও তো ঐতিহাসিক। শেখ হাসিনা যে চলে গেলেন যে ঘটনা ঘটাইয়া, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে ঐতিহাসিক। শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে বাংলাদেশে আসবে না। পাশাপাশি ইউনূস সাহেবের মতো একটা লোকও 100 বছরে আসবে না। সুতরাং সেই কারণে আমি বলছি যে আপনি এখন আসেন, নির্বাচন নিয়ে আরও কতগুলো ন্যারেটিভ আছে। দায়িত্বশীল দল বলছে অমুক দল দিয়ে প্রশাসন, অমুক দলের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে, এবং হাস্যকর কত ব্যাপার, লটারি দিয়েও প্রশাসনের লোক আপনি বন্টন করছেন। আমি তো কোনোদিন শুনিনি যে লটারি দিয়ে লোক বন্টন করে। ভালো কথা, করেন, ঠিক আছে, নিজেদের স্বচ্ছতা যাতে স্বচ্ছতা বা কোশ্চেন যাতে না থাকে। লটারি তো হবে কি, মনে করেন আপনি একটা খারাপ লোক, আপনি নিজে একজন খারাপ লোক, আপনার দিয়ে আমার নির্বাচনে ভরসা নেই, আপনি করাপশন করবেন। তো লটারিতে আপনি লটারি ছাড়া আসছিলেন কুমিল্লা, লটারির পর গেলেন বুরুঙ্গামারি বা রংপুর, তো কি হবে? আপনি রংপুরে বসে তো ওই একই কাজ করবেন, করাপশন সহই গেলাম, একই কাজ করবেন। তো সুতরাং এইগুলো হলো হাস্যকর এবং কোনো ম্যাচিউরড কাজ না। আর 5ই আগস্টের পরে আমরা যেই তিমিরা ছিলাম সেই তিমিরে কেন আসি, যে আমরা 8টা মাস আন্দোলন, মানে কথাবার্তা বলছি, 8 মাস। যেই সরকারকে আমরা একেবারে অযোগ্য সরকার বলি, আমি সরকারকে অযোগ্য বলি, উনি নির্বাচিত সরকার না, বাট ওনার কিছু ভালো কাজ তো করছে, সেই বিতর্কে আমি সেই আলোচনায় যাচ্ছি না, প্রয়োজন নাই। কিন্তু ওনার সাথে তো আপনার 8 মাস যারা বৈঠক করছেন তারা তো সব বিজ্ঞ রাজনীতিবিদ, তারা ক্লেম করেন যে তারা বিজ্ঞ রাজনীতিবিদ। তো তাহলে তারা এই 8 মাসে একটা ঐক্যমত্যে আসতে পারলো না কেন? আপনি ওই বর্তমান সরকারের উপরে দোষ চাপায় দিয়া, হ্যাঁ, আপনি কি দোষমুক্ত হচ্ছেন? আপনি বুদ্ধিমান, তো বোকার ব্লেমে, বোকার চালে আপনি পড়লেন, আপনি কিছুই করতে পারলেন না, ডাকলেই যাচ্ছেন, ফিরে এসে বলছেন কি যে আমেরিকার থেকে লোক আইসা সংবিধান সংস্কার করতে যাচ্ছেন কেন? আবার আইসা বলেন তো আপনি তো পারেন নাই সিদ্ধান্ত নিতে। যেই রাজনীতিবিদরা, আমি ব্যক্তিগতভাবে, আপনি নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন করে রাজনীতিবিদদের কাছেই ক্ষমতা দিবেন, এইটাই স্বাভাবিক, দেওয়া উচিত। কিন্তু আমরা রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিস তো একটাই দেখলাম, যে পরিবর্তন আসার কথা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিছুই আসে না। রাজনৈতিক একটা পরিবেশ, রাজনৈতিক সংস্কার। একজন ব্যক্তির সাথে আমরা যদি ওখানে দেখি, ফিজিক্যালি আমরা 2টা ব্যক্তিকে দেখছি কর্মকাণ্ড করছে। একজন হইল আপনার আলী রিয়াজ সাহেব, আরেকজন তো চেয়ার সর্বস্ব, মানে ওখানে উনি কিন্তু কমিশনের প্রধান, ঐক্যমত্য কমিশনের, বাট ওনার ফিজিক্যাল প্রেজেন্স খুব কমই ছিল। যদি এই 2টা লোককে ধরি, এই 2টা লোকের কাছে আমরা দেখছি 25টা 30টা দলের 60টা লোক রেগুলার গেছে আসছে। 2টা লোকের কাছ থেকে আদায় করতে পারলো না। 2টা লোক তাদেরকে ঘুরাইলো, আর আইসা বলতেছেন উনি অযোগ্য সরকার ইত্যাদি। হু কেয়ার্স? দিন তো চলে যাচ্ছে, যেই তিমির সেই তিমিরে থাকলাম। আবার কেউ সিনাটান করে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড আছে। আবার জামাত প্রশাসন সাজাচ্ছে, আপনি বলছেন, আপনি আবার নির্বাচনে যাচ্ছেন কেন? জামাত যদি প্রশাসন সাজায় তাহলে তো নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। আসলে ঘটনা তা না। আসলে ঘটনাটা একটা ন্যারেটিভ তৈরি করা, কারণ যে জানে যে আমি নির্বাচনে গেলেই জিতবো, সেটা কেন বলবে? সেই কারণে বলতেছে যে জামাত প্রশাসন সাজাচ্ছে, জিতবে যেহেতু, যারা জিতবে জেতার, তারা
ওই ন্যারেটিভ তৈরি করে নির্বাচন নিরপেক্ষ হয়েছে ওইটা বলার জন্যে যে প্রশাসন যতই সাজাক না কেন নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আরেকটা কথা বলি আপনাকে, আমি নির্বাচনের ফলাফলটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের নির্বাচন করে সবসময় আমলারা। যত গল্প করেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নাই। এরা নির্বাচনের সময় প্রশাসনের যে লোকগুলো সেগুলোই তাদের অধীনস্থ হয়, এবং তারা কারা? নির্বাহী প্রধানের অধীনে থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে থাকেন সেই লোকগুলো। আচ্ছা, এইবার আসেন, বাংলাদেশে যে নির্বাচনগুলো কন্ডাক্ট করছে সব কিন্তু আমলারা। এবং আমরা অতীতে যদি 14, 18, 24 নির্বাচন দেখেন, তার আগেরও কিছু নির্বাচন যেগুলা 91, 2001 বা 96, 2001 সেটা ভিন্ন চ্যাপ্টার। এছাড়া যে ইলেকশনগুলো আছে সবই আমলারা করে নির্বাচন। এবং আপনি যদি দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ কারা হইছে, আপনি জরিপ করে দেখবেন আনুপাতিক হারে 18 কোটি লোকের মধ্যে আমলা কতজন, সেই রেশিও মোতাবেক বাংলাদেশের হাইয়েস্ট লেভেলের সুবিধা কতজনে নিছেন। যেমন ধরেন রাজুকের গুলশানের প্লট, রাজুকের অমুক জায়গার প্লট, কিংবা রাজকীয় গাড়ি, এগুলো সব আমলারা এই সুবিধাগুলো নিছে। এবং এত সুবিধার প্রয়োজন নাই। এবং এই সুবিধাগুলো নিছে কেন? কার অধীনে নিছে? সরকারের অধীনে। সেই সরকারগুলা কারা? নির্বাচিত সরকার। তার মানে নির্বাচিত সরকার হওয়ার পর ওই আমলাদের বাইরে তারা যেতে পারে না। কেন পারে না? যত গল্পই করি, আমি এক টকশোতে আজকে একজনে বলছে এক জায়গায়, আমলারা খুব মেধাবী। বিষয়টা মেধার নয়, বিষয়টা কারাপশনে একে অপরকে শেল্টার দেয়। তো একে অপরকে যখন শেল্টার দেয়, তখন সামনে যে নির্বাচন হবে, একদম নিখুঁত নির্বাচন যদি করেন 100 ভাগ, তাইলে কারো ঘুম হবে না, কারণ কি জানি কি ঘটে। কিন্তু নির্বাচনের রেজাল্ট যেটা আমলারা দিবে, আমলারা জানে এবং রাজনীতিবিদরা জানে কি, যে এই আমলারা তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, অতীতে করছে, সামনে করবে, এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য যে রাজনৈতিক দলটাকে ক্ষমতায় আনা দরকার, ঠিক সেই দলটাকেই তারা ক্ষমতায় আনবে। এ ব্যাপারে আপনি মোটামুটি ম্যানিপুলেশন হবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। বিকজ যেহেতু কেউ যদি আপনি ট্রান্সপারেন্ট না হন, আপনি যদি স্বচ্ছ না হন, তখন আপনি ওই চিন্তাটাই করবেন যে ভাইস ভার্সা, আপনি যখনই আমলার গ্রিপে পড়ে যাবেন, কারা ক্ষমতায় আসলে পরে আমলারা সেফ থাকবেন, সেফটি জোনে থাকবেন, এইটা আমলারা খুব ভালো জানেন। তার মানে হচ্ছে আমরা যে এত আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো, এদের অধীনে যে নির্বাচন বা যে ফলাফল বা যে বাংলাদেশ প্রত্যাশা করছি এখনো, সেই বাংলাদেশ আমরা পাবো না। আমি আশা করি না। খুব সুন্দরভাবে আপনি তো একসময় আশাবাদী ছিলেন। আশাবাদী ছিলাম মানে কীরকম? আপনি আমাকে বলেন, আপনি জুলাইয়ের আন্দোলন করছেন না? কথার কথা বলছি, আমি জুলাইয়ের আন্দোলন করছি, XYZ সবাই করছি। আমরা সবাই যখন জুলাই আন্দোলন দাবি করি, বলছি, তখন জুলাই সনদের আইনি ভিত্তিতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন এখনো হইল না? কেন গণভোট লাগলো কেন? আমার বুঝান না, আপনি বুঝাইতে হবে তো। সবাই আপনারা জুলাই আন্দোলন করলেন, অথচ জুলাই আন্দোলনের আইনি ভিত্তিটা হইল না, কেন হইল না? এটার জবাবটা কি বলেন? এটা কি অন্য কোনো পথে দেয়া যেত? আপনিই তো দিবেন, সবাই তো একমত থাকতে হবে। এটাই ঐক্যমত, এখানে দ্বিমত কেন হলো? এটা তো আমার আভ্যন্তরীণ রাজনীতি, এটার সাথে ইন্টারন্যাশনাল রাজনীতির কোনো সম্পর্ক নাই। ইন্টারন্যাশনাল রাজনীতির কি সম্পর্ক? এই যে আমাদের সরকার, একটা পতিত সরকার চলে গেছে, এর সাথে ইন্টারন্যাশনাল সম্পর্ক কি? চলে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক তো থাকবেই, যে যখন আসবে সে তখন কিভাবে এটা ম্যানেজ করে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবেই। এবং আপনি লক্ষ্য করে দেখছেন যে আমাদের আরেকটা বয়ান নতুন তৈরি হয়েছে, একটা বয়ান তৈরি হয়েছে -4 অ্যাবসলিউটলি ফলস একটা ন্যারেটিভ। -4? কোন চারজন? বলতেছি -4 মানে এখন বানাইছে শেখ হাসিনা এবং তার ছেলে, এদিকে বানাইছে বেগম খালেদা এবং তার ছেলে তারেক রহমান। এই ন্যারেটিভ চলছে। আচ্ছা, আপনি কি এই ন্যারেটিভকে সমর্থন করেন? সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। 2007-এ যখন টেক ওভার করলো ওই যে 111, তখন এর একটা কথা ছিল -2 ফর্মুলা। এটা আপনিও জানেন, আমরাও জানি। এটা খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করার। এবং এটা কিন্তু দুইটা দলের থেকেই কিছু লোক আলাদা সংস্কার কর্তৃপক্ষ হয়ে গেছিল, মানে যোগ দিছিল, মানে সুবিধাবাদী সোজা বাংলা। এবং ফাইনালি কিন্তু শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়ছিল, আমেরিকা চলে গেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া যান নাই। এদিক থেকে আমি তাকে স্যালুট করি যে উনি বলছেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই,
এটাই আমার দেশ, এটাই আমার ঠিকানা, এটাই আমার সব সব শেষ শেষ ঠিকানা। পর্যন্ত আজ পর্যন্ত তিনি সেই এবং সে কিন্তু তখন বাইরে যান নাই। তখন একটা কথা ছিল, কিন্তু তারপরে কত, সেটা 2008-এর ঘটনা, আজকে কত 25, একটা বোগাস ন্যারেটিভ তৈরি করে। এবং এটা যারা যারা সমর্থন করে তারা কিন্তু ইনডাইরেক্টলি আওয়ামী লীগের শেখ হাসিনার স্ট্যাটাসটা বাড়ায়। কেন? -2 কোথায়? আপনি আয়নাঘরে মানুষ আটকায় রাখছেন, 57 জন অফিসার হত্যা করছেন, শাপলা চত্বরে লোক মারছেন, বিনা বিচারে লোক হত্যা করছেন, হ্যাঁ, ব্যাংক লুট করছেন, দিনের ভোট রাতে করছেন, জনগণ আপনাকে তাড়াই দিছে। এটা কি -1-এ? এটা মাইনাস না তো, এটা তো তাড়িয়ে দেওয়া, এটা খাচ্চর দোষে আপনি গেছেন, বিতাড়িত। খাচ্চর দোষে, খাঁটি বাংলায় লিডে আপনার খাচ্চর দোষে আপনাকে বের করে দেয়া হয়েছে। ইট ইজ নট -1। তারপরে যখন আপনার বিরুদ্ধে জেল হইল, মৃত্যুদণ্ড হইল, আপনার প্লটের দুর্নীতি নিয়ে আপনার ছেলে এবং মেয়ের দণ্ড হইল, এই কারণে আপনার আসছেন না। আপনি দণ্ডের কারণে আসছেন না, এটা কি -2? নো, ফলস ন্যারেটিভ। সাথে সাথে কিন্তু ওইটা এইদিকেও টানে, বেগম খালেদা তারেক দিয়ে। বেগম খালেদা দিয়ে তো 80 বছর বয়স, সে তো ন্যাচারাল প্রবলেম ফেস করছেন, শারীরিকভাবে। আমরা সবাই যাব, আপনিও যাবেন, আমিও যাব, গোটা জাতি ক্ষেত্রে আবার ঐক্যবদ্ধ। এবং আজকে তার জন্য ফিল করতেছে। উনি ফিরে আসুক, চাই, চলে গেলেও কিছু করার নাই, বাট এটা ন্যাচারাল ব্যাপার। এটা তো -3 না, উনি মাইনাসের বাইরে। সবাই ওনারা তো কিক মেরে বের করে দেওয়া হয়েছে, কেউই মাইনাস নেবে। আমি এটা ক্লিয়ার করতেছি জাতির কাছে, এই ন্যারেটিভ। 2 আসেন তারেক রহমান সাহেব, উনি গেছেন, আসতেছেন না। আমি জানি না উনি আসবেন কি আসবেন না, এই বিষয়ে আমি কোনো আলাপ করতে চাই না। কিন্তু উনি যদি ফাইনালি না আসেন, সেটা তো তার ইচ্ছা। কিংবা উনি বলছেন আমি আসতে পারতেছি না, কেন? যে আমার একক সিদ্ধান্ত না। আবার এটাও বলছেন, এটা যে একক সিদ্ধান্ত না কেন, সেটা বলার জন্য আমি অবারিত নই। এই যে বিষয়গুলা, ফাইনালি যদি না আসেন, আমি ধরে নিন যে একেবারেই না আসেন, ওনাকে তো আমরা মাইনাস করলাম না, কেউ মাইনাস করে। তাহলে এই যে আলাপগুলা করে, এই ন্যারেটিভটা করলে কি হয়, যে মানে শেখ হাসিনাকে তাড়াইছে, এখন খালেদা জিয়াকে তাড়াচ্ছে, তারেক রহমান, মানে তার স্ট্যাটাসটা বাড়ে, মানে তাকে তাড়ানো হয়েছে, এক ধরনের ভিন্ন ন্যারেটিভ, একটা ন্যারেটিভ তৈরি করছে। এটা আমি জাতির কাছে ক্লিয়ার করলাম। রাজ্জাকি ভাই, আমরা আরও একটু আলোচনা শুনবো এ বিষয়ে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সড়কে প্রচণ্ড যানজট থাকবার কারণে এখনও পর্যন্ত তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। রাজ্জাকি ভাই, বিরতির আগে আলোচনায় ছিলাম যে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করবার চেষ্টা করছে, যারা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করবার চেষ্টা করছে তারা ভিন্ন কিছু ভাবছে কিনা তফসিল ঘোষণার আগের দিন আমরা আলোচনা করছি। অনেকে মনে করেন যে এই তফসিল ঘোষণা হলেও নির্বাচনে একটা কেওয়াটিক কিছু হতে পারে, এবং যে রাজনৈতিক দলগুলোর প্রেজেন্ট যে বক্তব্য, এই বক্তব্য এখনও সুবিধাজনক না, বা ভোটের জন্য ইতিবাচক মনে করছেন না অনেকে। আপনার অবজারভেশন কি? আমি জানি না, আমি তো শুনছি যে, আমি এটা সত্য মিথ্যা জানি না, যে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন যে ভাষণ দিবে সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, কালকে রিলে হবে। গণমাধ্যমে আমরা এমন খবর দেখেছি, এইরকম খবর আমরা পেয়েছি। তার আগে আমরা পাইছি 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তফসিল দিবে। এগুলো কোনো রাষ্ট্রীয়ভাবে ডেট হয় না, রাষ্ট্রীয়ভাবে একটা ডেট এইভাবে হয় না। রাষ্ট্রীয় ডেট হয় আগামীকাল এই কয়টার সময় তফসিল ঘোষণা করবেন, এইগুলো হইলো এইরকম। না, আগামীকাল সন্ধ্যা 6টায়, সেটি ওইরকমই তো, আগামীকাল সন্ধ্যা 6টায় বা সন্ধ্যা 7টায় একটা টাইম দেয় মোটামুটি। 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এখন আমরা শুনতেছি আজকে বা কালকে। আমার কাছে মনে হয় যে বিষয়গুলা মানে সারফেসে যা দেখতেছি, এবং এখানে বোধহয় অন্য আলাপ আলোচনাও চলছে। কেন আমি বলি, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার সাথে আমার বহু জায়গায় টক শো হয়েছে, আপনি ইন্টারভিউ নিছেন, বিটিভিতে নিছেন, আপনার আরও চ্যানেলে নিছেন। আমি বরাবরই বলে আসছি, বাংলাদেশের আজকের যে কনটেক্সট বা আজকে যে রাজনৈতিক অবস্থাটা, তাতে 3টা স্টেক হোল্ডার খুব ইম্পর্টেন্ট। একটা স্টেক হোল্ডার হইল আপনার সবচেয়ে বড় দল, সেটা হইল বিএনপি। তারপরের স্টেক হোল্ডার যদি আপনি ধরেন, এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আর্মি একটা স্টেক হোল্ডার। আর্মি মানে আমি 3 বাহিনী বলবো। এটা আমাদের মতো দেশে বা
পাকিস্তান বলেন বা টার্মল, পাকিস্তানের সাথে তুলনা করা চলে না, মানে এরকম কোনো এইরকম রাষ্ট্রে। হ্যাঁ, পাকিস্তান তো সবসময় আর্মি ব্যাকড, তা আমাদের এখানে এরকম ক্রাইসিস টাইমে সবসময় আর্মি একটা রোল প্লে করছে। সেনাবাহিনী আমাদের এই শেষ 1/11 ভরসা এর সময় একটা রোল প্লে করছে, তো তারা একটা বড় স্টেক হোল্ডার। আর গভর্নমেন্ট নিজেও একটা স্টেক হোল্ডার, অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমি সবসময় বলি 2 দিন থাকুক বা 2 বছর থাকুক, কমপ্লিট গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচিত গভর্নমেন্টের যে ক্ষমতা টোটালটা সেই ক্ষমতা তার আছে, অন্তর্বর্তীকালীন সরকার। ইয়েস আছে বলেই উনি দেখেন ওনার সিদ্ধান্ত মোতাবেক উনি প্রথম বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, এরপরে এপ্রিল। সংস্কার কম হইলে ডিসেম্বর, বেশি হইলে জুন, সংস্কার কিছুই হয় নাই, রাজনৈতিক দলের চাপে উনি নির্বাচনে গেছেন এবং সেটা ফেব্রুয়ারিতে দিবেন। এবং ফেব্রুয়ারি কিন্তু ওনার দেয়া সিদ্ধান্ত, কেউ নড়াইতে পারবে না। এটাই হলো তার অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ সরকার, আর সেটার কথা বলছে। এখন আসেন 3টে স্টেক হোল্ডার। আমার ব্যক্তিগত ধারণায় আমি গতকালকে তারেক রহমান সাহেবের একটা ভার্চুয়াল আমি দেখেছি সমাবেশে বক্তৃতা, এবং সেটা পত্রিকায় আসছে। সেখানে 3 বাহিনীর 101 জন কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এবং সেটা আমাদের বেগম খালেদা জিয়ার যে গুলশানের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়, সেখানে হয়েছে। তো এই যে 101 জন আর্মি অফিসারকে একত্র করা, এটা একটা অ্যারেঞ্জড মিটিং, বলা চলবে না যে ডেকেছি বলেই চলে এসেছে, ইট ইজ নট দ্যাট। তো সেখানে উনি বলছেন, উনি কতগুলা কথা বলছেন, যে একটা জায়গায় উনি বলছেন যে আমি আমার কি বলে কিছু ভুলের কথা স্বীকার করেছেন, এবং একটা জায়গায় সরি বলেছেন, এবং একটা জায়গায় বলেছেন যে আমরা পুরান ঢাকা থেকে গাবতলী আমিনবাজার পর্যন্ত আমাদের মিছিল ছিল, সেখানে কোথাও একজনের সাথে তার খুব জেনারেল ফাতেমি রুমি, তো উনি ছিলেন এসএসএফ-এর প্রধান, তার সাথে একটু রুক্ষভাবে কথাবার্তা হয়েছে, এটা উনি অ্যাডমিট করেছেন, এবং একটা জায়গায় এসে বলছেন ক্ষমা চেয়েছেন। তার মানে কি এটার মাধ্যমে উনি কোনো বার্তা দিতে চেয়েছেন? আমি বলছি এটার মাধ্যমে উনি লুজ করলেন না গেইন করলেন, সেই আলোচনাটা আমি যাব না, কারণ সামনে একটা নির্বাচন, সেই আলোচনা আমি যেতে চাই না। বাট উনি কথাগুলো বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে আমার আম্মার সময় উনি ছিলেন এই বলে উনি ক্ষমা চেয়েছেন। তা এটার মানে একটা জিনিস, বার্তা হলো এই যে ওই যে স্টেক হোল্ডার, বিএনপি একটা স্টেক হোল্ডার মানি তারেক রহমান, আর আর্মিদেরকে ডেকে এই কথাটা বলার মানে হচ্ছেই কোথাও তো তাদের একটু দূরত্ব ছিল, সেটাকে নিউট্রাল করার একটা বা প্রচেষ্টা, এবং আমি মনে করি যে উনি হয়তো কামিয়াবি হয়েছেন, এবং যদি হয়ে থাকেন তাহলে আমি একটা সম্ভাবনা পাই যে উনি হয়তো আসবেন। কারণ ওই যে আমি বলছি 3টে স্টেক হোল্ডার, তা আপনি তো প্রমাণ করে দিলাম যে 101 জন আর্মি অফিসার বা 3 বাহিনীর অফিসারের পদস্থ তারা, হ্যাঁ, এবং সবাই পদস্থ, হ্যাঁ, এবং বড় বড় স্টেক হোল্ডার তারা, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, এই লেভেলের লোক আছে, রিয়ার মেজর, হ্যাঁ। তো সেখানে তার মানে ওই যে স্টেক হোল্ডারের যে গুরুত্ব, 3টে স্টেক হোল্ডার, তার ভিতরে বিএনপি বলতেই আমি এখনো বলবো তারেক রহমান সাহেবই সবচেয়ে বড় স্টেক হোল্ডার ব্যক্তিগতভাবে, কারণ উনিই বস, উনি বিএনপির কথা বলেন। তাইলে উনি, এবং রিটায়ার্ড আর্মি অফিসার মানে এই না, এটা রিটায়ার্ড আর্মি অফিসার মানে প্রেজেন্ট আর্মি অফিসার, কারণ এই প্রফেশনগুলো এইরকম মানে একজন ব্যক্তি একবার আপনি ইন্টেলিজেন্সে যদি কাজ করেন, ইউ আর ইন্টেলিজেন্সের অফিসার ফর এভার, আপনি রিটায়ার্ড করলেও তাই। সুতরাং এই আর্মি অফিসাররা আর এই যে সার্ভিং আর্মি অফিসার কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, একজন ইউনিফর্মে নেই, হ্যাঁ, এই হলো পার্থক্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এমন সময় আর এই যে বক্তব্যটা ভার্চুয়াল, এবং ওই 101 জনের আশাটাও একটা পজিটিভ দিক, না আসলে কি হইতো। তো এতে মনে হয় যে আমি বলছি, আমি সবসময় চ্যালেঞ্জ করি বীরত্বের সাথে যে 3টে স্টেক হোল্ডারে একত্র হতে হবে। তা আমি যদি এখন যদি বিবেচনায় নেই যে তারেক রহমান সাহেবের সাথে আর্মির বা একটা দূরত্ব ছিল বোঝা যায়, বা উনি মিন করতে চেয়েছেন, সেটা যদি কমে আসে এবং এটা যদি নিউট্রালাইজ হয়ে যায় 2টা স্টেক হোল্ডার, তারপরে থাকে সরকার। সুতরাং এই 3টে স্টেক হোল্ডার যদি একটা জায়গায় আসে, আমরা সিমটমে বলে যে আমরা আসছি, তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা আমরা
দেখছি। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে সেটা সেকেন্ডারি, কিন্তু নির্বাচন একটা আমি স্বপ্ন দেখতেছি ওই 3টে স্টেক হোল্ডার মানে মোটামুটি এক জায়গায় আসছে আপাতত দৃশ্যমান। হ্যাঁ, তো এতে আমার কাছে ভালো লাগতেছেই যে বলতেছিলাম 3টে স্টেক হোল্ডার একত্র হতে হবে এবং সেই দিকে যাচ্ছে। এখনও তফসিল দেওয়ার পর এই 3 স্টেক হোল্ডারের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে আবার একটা বিপর্যয় হতে মানে আপনার কাছে কি মনে হয় যে আবার কোনো দূরত্ব তৈরি হতে পারে পরবর্তী মুহূর্ত? আপনি যত বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তারপরে মাওলানা, সুফি, যা খুশি তাই হন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না, অনুমান করা যায় না। যেহেতু আপনি জানেন না, ইউ ক্যানট এনশিওর এনিথিং। তো ওরকম কোনো সম্ভাবনা কি রাজ্জাকি ভাই দেখেন আসলে? এখন এটা বললে তো আবার অনেক কিছু, এটা আমরা তো সবই অনুমান করছি বা সময়ের উপরে অবজারভেশন দিচ্ছি। আপনি যদি আমাকে অনুমান করতে বলেন তাইলে আমাদের সর্বজন শ্রদ্ধেয় যে নেত্রী, ব্যক্তিগতভাবে আমি বিএনপিও করি না, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দৃঢ়চিত্তে বলছি, তাও আমি কখনো কখনো বিভিন্ন ট্যাগ পাই, কখনো জামাতের, কখনো বিএনপির। জামাতেরটাই বেশি পাই, মানে সব দলেরই ট্যাগ আছে। কথা একটা বলতে গেলেই আপনি ট্যাগ পাবেন। তার মানে আপনি মোটামুটি সব দলই করেন, এটা ধরে নেওয়া যায়। মানে কোন দল করেন না মানে সব দলই করি, ওইটা যদি আপনি বলেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি আজকে মনে করেন যে আজকে বেগম খালেদা জিয়া, উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, উনি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, তিনিও রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযোদ্ধা, বীর উত্তম। সেক্ষেত্রে উনি আর সাধারণ মানুষ না, ওনার মৃত্যুর বার্তাটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। প্রেজেন্স অফ খালেদা জিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ খালেদা জিয়া, দুইটারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং এই দুইটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে ডাক্তার সাহেবরা, কোন ডাক্তার? পলিটিক্যাল ডাক্তাররা, পলিটিক্যাল ডাক্তার সাহেবরা নানান চিন্তা করতেন। মানে পলিটিক্যাল ডাক্তার, পলিটিক্স নিয়ে যারা ভাবেন তারা এটা নিয়ে রিসার্চ করতেছেন বলে আমার কাছে ধারণা। কারণ আপনি বাংলাদেশে আমার এই বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপির যে অ্যাক্টিভিটিজ আমি দেখি, তাতে বেগম খালেদা সিম্পলি একজন সিম্বল অফ ইউনিটি হিসাবে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি বেগম খালেদা জিয়া যদি না থাকতেন এই ইউনিটিটার আরো প্রবলেম হতো। মানে আমরা এই পর্যন্ত আসতো না, আমি বলতেছি আসতো না। তো এটা দিয়ে বুঝাচ্ছি এই মুহূর্তে যে একটা বার্তা এসে যায় যে খালেদা জিয়া ইজ নো মোর, তাহলে কোনো সন্দেহ নাই নির্বাচন পিছাতে হবে। যদি বলেন এটার ব্যাখ্যা কি, সেটা আর একটা চ্যাপ্টার। এটার কোনো ব্যাখ্যা আসলে আপাতত অনুমান করা ছাড়া কিছু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমরা তার আগে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা একটু সমসাময়িক বিষয়ে আলোচনা শুনতে চাই। সমসাময়িক একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে বেশ ভাইরাল, নানানজন নানান জায়গায় আলোচনা করছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ট্রমাটাইজ ছিলেন, তারা স্বাভাবিক কর্মে ফিরতে অনেক সময় লেগেছে। তো আজকে 15 মাসের মাথায় বা 16 মাসের মাথায় এসে একটি খবর, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি খবর, আমি পুলিশ, কাউকে মারলেও আমাদের কোনো বিচার নাই, এ ধরনের দমভক্তি একজন পুলিশের এএসআই। তো এটি আসলে আপনি কিভাবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, যেখানে আসলে মানুষ পরিবর্তন প্রত্যাশা করেছিল এবং পুলিশও বলেছিল যে তারা বদলে যাবে, তারা জনগণের বন্ধু হবে? না, জনগণের বন্ধু তো তারা বটেই। জনগণের বন্ধু না হলে কি বন্ধু হলে এরকম সেটাই বলছি কি আসে একজন মানে কর্মকর্তা? এই কথাটার ভিতরে একটা বার্তা আছে, এই কথাটার ভিতরে একটা বার্তা আছে। সেই বার্তাটার সাথে আমি এর আগের পার্টে যা বলছি সেটা আপনার মিলবে। সেটা হলেই যে এই পুলিশ অফিসার যদি এটা বলে থাকে, আমি পুলিশ, আমি মারলে এটার জন্য কোনো বিচার হবে না, বিচার হবে না। এএসআই আরিফুল ইসলাম এই কথা বলেছে। আচ্ছা, নাম নাই বললাম, নাম তো বলছেন আপনি। এটার মানে হচ্ছে এই যে তারা ভাবছে তাদের কেউ ক্ষমতায় আসছে,
অর্থাৎ উর্দি পরা কেউ উর্দি পরা কেউ না, অর্থাৎ যাকে আমরা বিতাড়িত করলেন আপনারা আন্দোলন করে, আপনিও তো আয়না ঘর দিয়ে আসছেন, তো যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের লাইক মাইন্ডেড কেউ মানে একই চরিত্রের, একই বৈশিষ্ট্যের ক্ষমতা আসতেছে বলে তাদের কাছে মনে হচ্ছে। আমরা তো এটি চাইছিলাম না প্রশাসনের কাছে। না, এটা আমি সেটাই আপনাকে বলছি যে তা না হইলে এই কথাটা এখন বলার কথা নয়। এটা আরেকটা বার্তা বহন করে নির্বাচন হচ্ছে, এই কথাটা আরেকটা বার্তা বহন করে যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের মাঠে ওনরা থাকবেন। সুতরাং ওনরা এমন লোকই আনবেন ক্ষমতায় বিচার হবে না, যারা আসলে তাদের বিচার হবে না। আমি যেটুকু ফার্স্ট পার্টে বলে দিছি, তাই সেই কথাটা বলতেছে। তার মানে নির্বাচন একটা হচ্ছে বা হওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আর হওয়ানোর চেষ্টা বলবো না, যেহেতু অফিসিয়ালি বলা হয়েছে। সুতরাং এই নির্বাচন হবে, এটার একটা বার্তা হয় এটাই। এবং এটা তো ভয়াবহ এক বাংলাদেশের বার্তা। বার্তা হলে আপনি কি করবেন? তাহলে কেন এত বলছি শিশুরা মরলো কেন? নো, মরল কেন? মরে কারা জানেন? মরে হইল নিরীহ লোক। আপনি বাংলাদেশে এমন বহু কর্পোরেট ব্যবসায়ী আছে যে বাংলাদেশে ওই অংশ কোনো দেশ লয়ে গেছে, কথার কথা, কিচ্ছু আসে যায় না তার। কারণ আমি দেশ দিয়ে কি করব? আমি তো আমাকে নিয়ে ভাবছি। আপনি যদি দেশ নিয়ে ভাবেন, আপনি দেখেন তো, দেশ নিয়ে যদি আপনি ভাবেন, কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ দেশটাকে যদি আপনি স্বাধীন মনে করেন, তাহলে আপনি গুলি দিয়ে একটা লোকও মারতে পারেন, আপনি আয়নাঘর বানাইতে পারেন। আজকে শুনলাম যে কোন চ্যানেলে জানি বলতেছে প্রসিকিউটরের মানে আয়নাঘরের যে মামলা করছে কি ব্রিগেডিয়ার আজমি, তাকে যে আয়নাঘরে রাখা হয়েছে সেটা আয়নাঘর না, 17 ফিট বাই 21 ফিট একটা ঘর। পরবর্তীতে এসি লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, জানালা ছেলে 5টা ইত্যাদি। তার মানে আয়নাঘরের ধারণাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়টা তোমার ওইখানে না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওনারটা কারেক্ট। সেই ঘরে তোমাকে আটকায় রাখছিলেন, আটকায় রাখার অধিকার কে দিয়েছে? সেটা কেন? আমি মানলাম আপনি এসি ঘরেই রাখছেন। এই এসি ঘরে রাখার মানে, সে তো খুব ইন্টেলেকচুয়াল লয়ার যিনি বলছেন তার মতে, বাট তিনি তো এডমিট করলেন যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল। মানে রাখা হয়েছে, তা শেষ। এই মামলায় দণ্ড দেওয়া খুব ইজি হয়ে গেল, কারণ আপনি এডমিট করছেন। আয়নাঘর কথিত ছিল যে একটা টর্চার সেল, 4 ফিট বাই 7 ফিট, উপরে খাড়া 6 ফিট, জানলা দরজা নেই, এরম একটা ঘর। আপনি বললেন যে না, এটা 21 ফিট বাই 17 ফিট, 5টা জানালা ছিল, 2 দরজা, রাজকীয় বাথরুম ছিল, এসি ছিল ইত্যাদি। তার মানে আয়না ঘরে রাখা হয়েছিল। ব্যাস শেষ। আপনি বিনা বিচারে একটা লোকের 8 বছর আটকে রাখবেন, দ্যাটস অল। এটাকে বলে অতিরঞ্জিত করতে গেলে আইনের নিয়মই হইল আপনার কাছে যা আছে পুঁজি তা নিয়ে ফাইট করবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা বলতে গিয়ে তো আপনি ইনডাইরেক্ট এডমিট করলেন যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল। আপনি ওই যে বলছে, একজনে বলছে যে বাংলাদেশে তো এরকম কোনো ইয়ে দেখি নাই যে এসি বাসে চড়ে আসামিদেরকে নিয়ে যায়, মানে আর্মি অফিসার যে 14 জনের কথা বলছে। তা আমি তাদেরকে বললাম যে ভাই, আপনাদের আসলে তো শুকরিয়া নাই। যদি এই মামলাটা না হইতো, তাদেরকে গ্রেফতার না হইতো, তাইলে কোথাও গ্রেফতার করতেও পারলো না। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখা, আপনি এসি হেলিকপ্টারে যাক আর 5 স্টার হোটেলে থাকুক, উনি থাকছেন কিভাবে ওখানে? বন্দি, একজন আসামি হিসাবে থাকতেছেন। 5 স্টারে থাকলেই কি আর হেলিকপ্টারে মুভ করলেই কি, ওইটা মাথায় রাখেন। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এই যে সরকারের অর্জন, এই সরকারের অর্জন দেখেন, কে কতটুকু চাইছে না চাইছে আমি জানি না, কিন্তু যারা চেয়েছে যে একটা বিচার হোক, সেই বিচারটা উনি করেছেন। যারা চেয়েছে যে আয়নাঘরের নেতৃত্বে যারা ছিল তাদের একটা বিচার হোক, বিচার তাদের কমপ্লিট না হইলেও তারা কিন্তু কাস্টডি অনেকটাই এগিয়েছে। যারা চেয়েছিল যে বিডিআর একটা তদন্ত হোক, যেখানে দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন যেন বিডিআর তদন্ত ফিনিশ, এটা নিয়ে আর কথা হবে না, ফুল স্টপ। তারপরেও কিন্তু একটা তদন্ত হয়েছে এবং প্রকাশ পেয়েছে, সেটা প্রকাশ পেয়েছে এবং ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইটে পাবেন। এবং এই একটা রিপোর্টে বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে।
তো এগুলোও কিন্তু একটা বিরাট কাজ, যেটা আমি বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে এই বিচার করা সম্ভব হতো না। তারা কি পারতো না, না তারা সাহস দেখাতো না? এখন এই প্রশ্ন যদি আমারে করেন তাহলে তো ওইটা বলতে হয় যে আবারও বলছি, নির্বাচন করলে তাদেরকে ক্ষমতায় আনবে যাদের কাছে দুর্নীতিবাজ লোকগুলা নিরাপদ থাকবে। তো তাহলে আপনি নির্বাচিত করে কাকে আনবেন, আর সেই নির্বাচিত সরকার কিভাবে এই যে বিচারটা করবে, এটা আপনি কিভাবে আশা করেন? আবার যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে যদি এই রায় বিচারগুলো কমপ্লিট না হয়, দৃঢ়চিত্তে কাউকে আমি বলতে শুনি নেই যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই বিচারগুলো কন্টিনিউ, দৃঢ়চিত্তে বলতে শুনি, বলে এটাকে বলে মিনমিনে মানে বলে। এটা কি বলার জন্য বলছে? এই যে মিনমিনে যেটা বলে বলার জন্য, আপনি নিশ্চিত থাকেন এটা মানে এই না কালকে রাজনৈতিক সরকার আসলেই এই যারা আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল আসামি যারা গ্রেপ্তার তারা ছাড়া পেয়ে যাবে না, প্রলং হবে। লিখে রাখেন, নোট ইট ডাউন, তারপরে বললেন আমাকে। জি, ধন্যবাদ রাজ্জাকি ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং আমি সাইফুল ভাই উনি দীর্ঘ ছটফট যানজটে পড়ে করতেছে একটু বিলম্ব হয়েছে, দর্শকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুনছিলাম রাজ্জাকি ভাইয়ের কাছ থেকে। রাজ্জাকি ভাই এখনও কনফিউজ যে নির্বাচন একটা হবে, তবে নির্বাচন একটা হওয়ানো হচ্ছে এরকম বলছেন, তবে এই নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়া যাবে কিনা সেটি নিয়ে তিনি বেশ সন্দিহান। আপনার কাছে একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আমার বিলম্বের জন্য দর্শক শ্রোতা, আমি ক্ষমা প্রার্থী। আমি ঢাকা শহর যে আর বাসযোগ্য থাকছে না, এগুলো প্রতিদিন আমরা তার আজকে তার পরিস্থিতি শিকার। জি জি, প্রিয়ভাজন রাজ্জাকি ভাই আর যারা দর্শক শ্রোতা, আপনাদের জন্য সালাম। না, আমরা প্রথমত মনে করি যে ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন তো আমাদের বহুল প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত। 17 বছর ধরে আমরা এরকম একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। কারণ আমরা কেবলমাত্র আমরা বলতে পারেন যে এর আগে আমরা আসলে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তনের পথটা বন্ধ করে দেওয়ার জন্যই তো আমাদেরকে 16 বছর আন্দোলন করতে হয়েছে। শেষে একটা রক্তাক্ত গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে একটা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় দিতে হয়েছে। ফলে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচনটা হতে হবে। কারণ আমরা স্টেট তো একটা পলিটিক্যাল একটা অ্যাপারেটাস, এবং স্টেট পরিচালনার জন্য একটা রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে। এবং ইলেকশন দরকার এই জন্য যে মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে, সমর্থন লাগবে, তার একটা ভার্ডিক্ট লাগবে, যার মধ্য দিয়ে আপনি মানুষের পুঞ্জীভূত যে আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন, সেটাকে আপনি করবেন। ফেব্রুয়ারির নির্বাচন সামনে, একই দিন এবার তো আবার খুবই অভিনব যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেই নির্বাচনের সেটা আমরা ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতি থেকে। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। বিরতির আগে সাইফুল ভাই, আপনার কাছে আলোচনায় ছিলাম, নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। আমি যেটা বলছি যে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট, এটা তো নতুন একটা বিষয় যে গণভোটের সঙ্গে যুক্ত হয়েছে। এখন প্রধান উপদেষ্টার চাওয়া মতন ইতিহাসের সেরা নির্বাচন আমরা করতে পারবো কিনা জানি না। ঐতিহাসিক, কারণ ঐতিহাসিক বা সেরা নির্বাচন করবার লক্ষণ এখনো পর্যন্ত নাই। এখনো আমার উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। আমরা আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেস কনফারেন্স থেকে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কথাটা বলেছি। আমরা দেখছি নির্বাচন যত এগিয়ে আসছে, সহিংসতা, জবরদখল, সন্ত্রাস দেখছি ক্রমান্বয়ে এটা কিন্তু বিস্তৃত হচ্ছে। আপনার যুগপথের যে শরিক ছিলেন, সশস্ত্র তৎপরতা আমরা দেখছি। ফলে আমরা নির্বাচন এবং ইতিমধ্যেই মানে মানুষের নিরাপত্তা বিধান করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিতর্কের বাইরে যে একটা সহিংসতায় জড়িয়ে পড়ে কিনা, পুরনো জমানার মতন একটা জবরদখলের সংস্কৃতি আবার ফিরে আসে কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের উদ্বেগ আছে আমি মনে করি। আর এখানে ইলেকশন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ, আসলে এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সবার একটা সম্মিলিত উদ্যোগ ছাড়া আসলে আমরা এই নির্বাচনটা করা যাবে না। সে হারমোনিটা আসেনি, কিন্তু এটাকে আনা খুব গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ যে কথা বলতে চাই, আগামী নির্বাচন যদি
পুরনো জমানার মতন যদি জবরদস্তি হয়, জবরদখল হয়, নির্বাচন কোনো কারণে যদি বিতর্কিত হয়, জোরদার কেন্দ্র তার তাহলে কিন্তু আগামী পার্লামেন্ট বিতর্কিত হবে। যে সরকার গঠিত হবে নির্বাচনের মধ্য দিয়ে, সেই সরকার কিন্তু শুরুতে কিন্তু হোঁচট খাবে। সরকার কিন্তু জাতীয় সরকার হচ্ছে, হ্যাঁ, জাতীয় সরকার হোক বা দলীয় সরকার হোক, যেটাই হোক আর কি, সেই সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সরকারের গ্রহণযোগ্যতা মানে উইদিন অ্যান্ড এক্সটার্নাল, এটা কিন্তু বড় প্রশ্নবিদ্ধ হতে থাকবে। এরকম পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা তো আমাদের নির্বাচনের প্রস্তুতি রয়েছে গণতন্ত্র মঞ্চগতভাবে। বিএনপির সঙ্গে আলাপ আলোচনা চলছে, কিন্তু বিএনপি যেভাবে একতরফা তাদের 272 জনের প্রার্থী তারা ঘোষণা করেছেন, জানেন এটা নিয়ে ইতিমধ্যেই শরিকদের মধ্যে একটা খুব বিক্ষোভের জন্ম হয়েছে, একটা আস্থা প্রশমনের জন্য তো চেষ্টা করছেন, একটা আস্থা অবিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়েছে। বিএনপি তার পুরনো কমিটমেন্ট থেকে কিছুটা ডিপার্চার করে বিএনপি ব্যত্যয় ঘটিয়ে একলা চলনীতি গ্রহণ করলো কিনা, প্রতিপক্ষ যখন বন্ধু বাড়াচ্ছে বিএনপি তখন তার মিত্র সম্ভাব্য বন্ধুরা কমিয়ে ফেলছে কিনা, এরকম একটা উদ্বেগের জায়গাটা তৈরি হয়েছে। এটা চলতে থাকলে তাহলে যে এই যে সবাইকে নিয়ে যে চলা, তাহলে কিন্তু বিএনপির পরবর্তী ফেজে বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠবে। আমরা দিন শেষে ভালো নির্বাচন চাই, জটিলতাগুলো কাটিয়ে আমরা 17 বছর ধরে যে নির্বাচন অপেক্ষা করছি, আমরা রাজনৈতিক সরকারের মধ্য দিয়ে পরবর্তী ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা যাত্রা করতে চাই। সাইফুল ভাই ধন্যবাদ। শেষ 30 সেকেন্ড রাজ্জাকি ভাই। আমার কিছু বলার নাই, উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। আমি সিম্পল একটা কথা আগেও বলছি, 3টে স্টেক হলে এটা একটু অন্যভাবে বলি। গীতিকার, সুরকার, সিঙ্গার, তিনে মিলে হয় একটা কমপ্লিট গান, কমপ্লিট সঙ্গীত। সরকারকে যদি গীতিকার ধরেন, প্রশাসনকে যদি সুরকার ধরেন, আর পলিটিক্যাল পার্টিগুলোকে যদি সিঙ্গার ধরেন, তিনের সমন্বয় খুবই জরুরি। যদি সুন্দর একটা সমন্বয় হয়, একটা সুন্দর গান হবে, সুন্দর নির্বাচনী বাজনা বাজবে, নয়তো আবার একটা তাল সুর লয় আলাদা হয়ে যাবে। আমরা প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই একটি সুন্দর সঙ্গীতের আয়োজন হবে, সুন্দর একটি নির্বাচন হবে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরবে। ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি ভাই, ধন্যবাদ সাইফুল হক, আপনাকে, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।